এখন ছাত্র অঙ্গনটা দখলের জন্য দুই পক্ষ একটা চেষ্টা করবে। মাঝখানে শিবির এবং ছাত্র দল এরা তো একটা আগের থেকে শক্তি নিয়ে আসে। আমি সবসময় বলি বাজাদার বাজাই, আচ্ছা, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা তো এক, বহু বছর একসাথে ঘর সংসার করেছে। এখন তো এক না, এখন তো আলাদা। এটা আপোষের মধ্যে বিরোধী দল, আলাদা এরকম দেখাইতে হয়। এখন কি আপোষের মধ্যে গুপ্ত ইস্যুতে দেখলাম যে হঠাৎ করে আবার রাজধানী বা রাজধানীর বাইরে গরম হয়ে উঠছে, ফলে এই যে ছাত্র রাজনীতি সেটা কি আবার সংঘাতের দিকে যাচ্ছে? সেটি হচ্ছে যে রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করায় অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে জানাপা কি জাতীয় নাগরিক পার্টি? জি, বাংলায় বললাম আর কি। আচ্ছা, তো তাদের দল গঠনের দিন 28শে ফেব্রুয়ারি তো মানিক মিয়া এভিনিউতে আমি শুরুর আরও আধা ঘন্টা আগ থেকে ছিলাম, তারপরে শেষ হওয়ার পরে আসছি, কারণ আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। একটা নূতন দল হচ্ছে, একটা নূতন শীত যখন কোনো এক বছর বেশি লাগে তখন বলে যে জীবনে এইরকম শীত তো দেখি নাই। একদম বাস্তব কথা স্যার। আসলে এর আগে কিন্তু এর থেকে বেশি বড় শীত দেখেছে, ওটা ভুলে গেছে। একদম বাস্তব। জি, আর আমাদের ঐতিহ্যগতভাবে আজকে আমরা কথা বলবো আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অর্থের ফাঁদ। রফতানি খাতের চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। বিদেশি বিনিয়োগের একই অবস্থা, কাঙ্ক্ষিত রাজস্ব আয় নেই, কিন্তু খরচ বেড়েছে। দেশে নতুন কর্মসংস্থানের হার নিম্নমুখী, দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। খরচ মেটাতে জানুয়ারি থেকে মার্চ সরকার ঋণ নিয়েছে 56,000 কোটি টাকা। 130 কোটি ডলারের ঋণের কিস্তি ছাড় করছে না IMF, যদিও দেশের কাঁধে চেপে বসেছে 23 লাখ কোটি টাকার ঋণ। নতুন চাওয়া হয়েছে আরও 300 কোটি ডলার। প্রশ্ন জাগে, দেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে? এদিকে যান্ত্রিক ত্রুটিতে গেল রাত থেকে উৎপাদন বন্ধ বড় পুকুরিয়ায়। পানি সংকটে বন্ধ হয়ে গেছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিট। আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন রাজধানীতে প্রতিদিন 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে অনিশ্চয়তার কালো মেঘ জমেছে অর্থনীতির আকাশে। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে রয়েছেন বদিউর রহমান, সাবেক সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড NBR। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে শুরুতে আমি বললাম যে রফতানি খাতের যে চিত্র সেটি আশাব্যঞ্জক নয়, বিনিয়োগের অবস্থাও ভালো নয়, রাজস্ব আয়ে ঘাটতি, বিদ্যুতের অবস্থাও ভালো না, সমন্বয় করা হচ্ছে, দাম সম্ভবত বাড়বে। জ্বালানি খাতের অবস্থাও সুখকর না, দাম বাড়ানো হয়েছে, তারপরও সংকট কাটছে না। সব কিছু মিলিয়ে দুঃসংবাদ মনে হচ্ছে। আপনার কাছে কি অর্থনীতির কোনো সুসংবাদ আছে? ধন্যবাদ। এটা মাঝে মাঝে তো এক একটা বিপজ্জনক পরীক্ষা আসে, এটা আমরাও তো বাংলাদেশে এগুলো আগেও ফেস করেছি। এখন বৈশ্বিক অবস্থাটা বেশি নাজুক হয়েছে, বিশেষ করে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের প্রভাবটা বড় হয়ে দেখা দিয়েছে। আচ্ছা, এটার একটা ইম্প্যাক্ট হয়েছে। বিশেষ করে বিশেষ সার্কেলের মতো হয়, একটাতে যদি কিছু ঘটে যেমন জ্বালানি বা তেল, তাহলে ওইটার সাথে রিলেটেড সব কিছুতে তো হবে, কারণ তেল ছাড়া তো কোনো কিছু হচ্ছে না। তাহলে দ্রব্যমূল্য বাড়বে, গ্যাস উৎপাদনে সেখানে চাপ পড়বে, বাস ভাড়া, ট্রেন ভাড়া সবগুলো বাড়বে। এইগুলো মেনে নিতে হবে, কারণ আমরা এর আগে বড় রকমের ক্রাইসিস ফেস করেছি। ইউক্রেন যুদ্ধের সময় একবার একটা চাপ গেছে, কেমন, তারপরে কোভিডের সময় আমরা আরেকটা ঝামেলা তার আগে ফেস করেছি। আর আমাদের প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার তো এখানে আমাদের গা শোয়া হয়ে গেছে, আমরা সয়ে গেছি যে আমাদের হয়, আমরা পারি, এটা আমরা পারি, উই ক্যান ফেস, রাইট, উই অলওয়েজ ফেসড। তো সেদিক থেকে এবারটাও এখন খুব চাঙ্গা কষ্ট মনে হচ্ছে, কিন্তু সময়ে সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে যদি একটু যুদ্ধটা থেমে যায় তখন কিন্তু এটা মনে থাকবে না। মানুষের সহজাত প্রবৃত্তি, শীত যখন কোনো এক বছর বেশি লাগে তখন বলে যে জীবনে এইরকম শীত তো দেখি নাই। একদম বাস্তব কথা স্যার। আসলে এর আগে কিন্তু এর থেকে বেশি বড় শীত দেখেছে, ওটা ভুলে গেছে। একদম বাস্তব। জি। আর আমাদের
ঐতিহ্যগতভাবে আমাদের যে একটা হেরিটেজ আছে বাঙালি চরিত্রের, আমরা বেশি দিন বড় কিছুও মনে রাখি না, ভুলে যাই। এই বৈশিষ্ট্য বাঙালিদের মধ্যে স্যার কেন কেন আমরা এমন বৈশিষ্ট্য এটা সম্ভবত আমরা এইভাবে পৃথিবীর সব দেশে রাজা বাদশারা সে তো এখানে এসে দখল করেছে, শাসন করেছে, তো আমরা শাসিত হইতে হইতে আমাদের মজ্জাগত হয়ে গেছে। এবং এই জন্য কবিও তো গান লিখে সুন্দর করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অর্থাৎ আমার জন্মভূমি কেবল রানীই থাকবে, অন্যরা আসবে সব রাজা হয়ে। আমরা কোনোদিন রাজা হইতে পারবো না, হইতে পারি না আর কি। তারপরে তো আমরা রাজনৈতিকভাবেও তো অনেক বছর, সেই 90-92 থেকে যে শুরু হইল, আমরা তো রানী শাসিত ছিলাম। এখন এখন তো আমরা রাজা শাসিত, আমরা তো রাজা পেয়েছি কত বছর পরে ফেলাম, সেই 92 পর থেকে রাইট, জি হ্যাঁ, অনেক বছর, তো 40 বছরের মতো হয়ে গেল না প্রায়। এখন রাজা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, পারিবারিক রাজনীতি হিসাবে রাজ পরিবার থেকে রাজা আসতেছেন, রাজা আসবেন, আসে, পেয়েছি ভালো। ওই যেটা বললাম, আমরা অভ্যাস হয়ে গেছে, ভুলে যাই। এবং সে ভুলের নজির দেখেন না, 24-এর গণ অভ্যুত্থান যেটা ঘটলো, সেই সময় যারা 24-এ গণ অভ্যুত্থান ঘটালো, তারা আমাদের 71 ভুলে গেল, যে দ্বিতীয় স্বাধীনতা বলতেছে, যে এই দেশ যেন আগে স্বাধীন ছিল না। তো এখন ওরা 47 থেকে বলা শুরু করে, 47, 71, 24। তো এখন ধরেন আপনার যে যখন যেটাতে আসে, হ্যাঁ, সেখানে সে তখন নিজস্ব নেরেটিভ তৈরি করে, ইতিহাসটা দেখতে চায় না। কেমন স্যার এই 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত ন্যারেটিভ শব্দটা ব্যাপক প্রচলিত, ব্যাপক ব্যবহৃত শব্দ ন্যারেটিভ। হ্যাঁ, এক এক সময় এক একটা শব্দ এসে যায়, জি, প্রচলিত হয়। কোন সময় কে কত বেশি কষ্ট করেছে সেটা যেন বিবেচনায় আনে না। আমি তো 69 দেখলাম, 71 দেখলাম, এবং 69, 71 এগুলোর মধ্যে তো প্র্যাকটিক্যালি নিজে অঙ্গাঙ্গিভাবে জড়িত হইলাম। তারপরে 90-এর গণ অভ্যুত্থান দেখলাম, 24টা তো দেখলামই। তো কোনো রকমের শুধু কাজী আনোয়ারুল হকের মতো আমি আন্ডার 3 ফ্ল্যাগস হইতে পারি না। কাজী আনোয়ারুল সাহেব একটা বই লিখেছেন, আচ্ছা, আন্ডার 3 ফ্ল্যাগস, 3 পতাকার নিচে। উনি ব্রিটিশ পেয়েছেন, পাকিস্তান পেয়েছেন, বাংলাদেশ। আমি পাকিস্তান, বাংলাদেশ, আমি দুইটা অল্পের জন্য পাইনি আর কি। আচ্ছা, তো এখন যারা আসছে, জেনারেশন শিফট হয়ে গেছে, গ্যাপটা এত বেশি হয়েছে, ইগনোরেন্ট ইনটলারেন্স এত বেড়েছে। খেয়াল করবেন, ইগনোরেন্ট ইনটলারেন্স ভালো, অনেক সময় অসহিষ্ণু হয়, মন মেজাজ খারাপ হইতে পারে, কিন্তু তার আগে ইগনোরেন্সটা তো খুবই খারাপ স্যার। জি, ইগনোরেন্ট ইনটলারেন্স, যে অজ্ঞ অসহিষ্ণুতা যেটা হয়, এই অজ্ঞ অসহিষ্ণুতা এত বেড়েছে যে যেখানে বাপকে এটা বুঝতে কষ্ট হয়। আমি প্রায় বলি, আমার বাপকে আমি কি জন্ম হয়ে চিনতে পেরেছি? মা বলেছে, খালা বলেছে, ফুফু বলেছে, তোমার বাবা, এটা তোমার বাবা, এটা তোমার বাবা। হ্যাঁ, আবার বাবা কোলে নিয়ে আব্বু 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 বাবা বাবা করতে করতে পিঠির উপর চাপড়াইছে, শুনতে 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 বাবা চিনেছে। তারপরে মার সাথে বাবা সংসার করছে, মা বলেছে, বাবা চিনেছে। এখন কেউ বাবা চিনতে চায় না, বাপ চিনতে চায় না, ওটা বদলাইয়ে নূতন বাপ সৃষ্টি করতে চায়। এটা কি সম্ভব? মানে আমি চাইলেই কি বাবা চেঞ্জ করতে পারি? আহা, বাবা চেঞ্জ করতে হইলে কিন্তু নাম বদলাইতে হইলে সেটা ডিএনএ টেস্ট লাগবে। কারণ মা, একমাত্র মা জানে প্রকৃত বাবা কি। বায়োলজিক্যালি যদি হেরিটেজে যান, যে আমরা বাবাকে, এটার সাক্ষী একমাত্র মা হতে পারেন। রাইট। আফ্রিকান একটা খবর আসছিল বহু আগে, এক হোয়াইট মহিলার একসাথে 2টা যমজ সন্তান হয়েছে। একটা টোটাল ব্ল্যাক আফ্রিকান টাইপের, আর একটা হোয়াইট। তো স্বামী তো তার হোয়াইট, তাহলে ব্ল্যাক কি হইল? এটা নিয়ে গবেষণা করে পরে দেখা গেল ওই একই সাথে 2 জনের 2টা স্পার্ম মহিলা ধারণ করতে পেরেছিলেন।
একজন কৃষ্ণাঙ্গ একজন শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ, জি। সেজন্য দুইটা এরকম হয়ে। তো এখন বাপ বদলাইতে হইলে মায়ের সাক্ষী লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে। মা যদি সতী সাধবী হন, মিথ্যা না বলেন, তাহলে হবে। তা আমরা জাতির ইতিহাসেও বাপ মানতে চাই না, বাপ চিনতে চাই না। এক সময় গিয়ে তো এরকম ফাউন্ডিং ফাদার্সের কথা এসে গেছে, গরম গরম ফাদার্স। তো এখন বাপ অনেকগুলা হয়ে যাবে। এমন পড়ালেখা কম থাকলে, স্যার বলেন। ইতিহাস জানতে না চাইলে, হুজুগে কিছু করতে চাইলে, অতি সংক্ষেপে কিছু পেতে চাইলে, যা ঘটে 24-এর গণ অভ্যুত্থানে তারই একটা প্রতিকৃতি, একটা প্রতিভূ, একটা চেয়ার আমরা দেখলাম। আমি আগেও বলি, কথা তো বেশি টিভি, এত টিভি এবং ঘুরে ফিরে এক কথায় তো আসে, 3টা কাঁচা খারাপ। 3টা কাঁচা, আচ্ছা, কাঁচা খারাপ। এটা রবীন্দ্রনাথের একটা কাঁচা আছে, আচ্ছা, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। জি। সেই কাঁচাটা ভালো, কেমন? তো কিন্তু কাঁচা বয়স খুব খারাপ। প্রপারলি গাইডেড না হলে, প্রপারলি গাইড না করতে পারলে এটা ধ্বংসের দিকে চলে যায়। আমরা স্যার এই কথাটা কেন আসছে, কাঁচা বয়স, আপনি আমি কেন বলছেন? বলবো। তো এটা আসছে মেইনলি তো এই যে যারা হঠাৎ করে একসাথে আন্দোলনের পরে, আমরা গণ অভ্যুত্থান তো 69-এ দেখেছি, তখন তো হুট করে ক্ষমতায় আসার জন্য, রাজনীতি করার জন্য তারা একসাথে ব্যস্ত হয় নাই, রয়ে সয়ে পরে আসছে। 90-তে দেখেছি তা হয় নাই, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে হঠাৎ এই কাঁচা বয়সের যারা আন্দোলনকারী, তারা ক্ষমতায় আসার জন্য অস্থির হয়ে গেছে। স্যার নেপালে কিন্তু জেনজিরা ক্ষমতায় এসেছে, তারা ভালো করছে। হ্যাঁ, ভালো, আমি এটা ওয়েলকাম করি। তাহলে এখানে সমস্যাটা কেন? এখানেরটাও আমি ওয়েলকাম করি। আচ্ছা, কারণ আমি নিজেই তো 2011-তে একটা লেখা লিখছিলাম যে রাজনৈতিক তৃতীয় শক্তি প্রয়োজন। আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। 11 সালে আমার কলামে আমি লিখলাম রাজনৈতিক তৃতীয় শক্তির প্রয়োজন। তাহলে এই তৃতীয় শক্তিটা এটা হতে পারত, আমরা ওয়েলকাম করতাম। এই যে নূতন জল জানাফা হইল, কাঁসার থেকে হঠাৎ করে আসলো, আমি তো সারাটা দিন তাদের মিটিং শুরু হওয়ার আগ থেকে, জানাপা কি জাতীয় নাগরিক পার্টি? জি, বাংলায় বললাম আর কি। আচ্ছা, তো তাদের দল গঠনের দিন 28শে ফেব্রুয়ারি তো মানিক মিয়া এভিনিউতে আমি শুরুর আরও আধা ঘন্টা আগ থেকে ছিলাম, তারপরে শেষ হওয়ার পরে আসছি। কারণ আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, একটা নূতন দল হচ্ছে, একটা নূতন ডাইমেনশন আসবে, আমরা একটা ব্রেক থ্রুতে যাব। স্যার আপনি আধা ঘন্টা আগে পৌঁছালেন, অনেকক্ষণ আগে দেখলেন, আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেটা কি এখন ভাটা পড়েছে? আপনি কি কোনো কারণে হতাশ? আমি তো আশাবাদী মানুষ, হতাশ হই না, কিন্তু তাদের ব্যাপারে, আচ্ছা, এই জানাফা তাদের কর্মকাণ্ড নিয়ে ওই কথাটা বললাম, কাঁচাটা প্রপারলি গাইড করতে না পারলে নষ্ট হয়। তো আমি এই দলটার এখন যে অবস্থাতে দেখলাম, আমার যে উচ্চ একটা আশা ছিল, তৃতীয় শক্তি একটা ভালো পাচ্ছি, নূতন টকবগে রক্ত, বৈষম্য বিরোধী আন্দোলন, যদিও শেখ হাসিনার প্রশাসন মুখে পা কাটছে, কোটা আন্দোলন বেশি গোয়ার তুমি করতে যাইয়া বাকিরা সুযোগ নিল, সেটা ঘটেছে। কিন্তু পরে এটাতে হতাশ হইলাম। 1 জুলাই সনদ, জি, যে সময় জুলাই সনদ ঘোষিত হবে সাউথ প্লাজাতে, সেই সময় জুলাই সনদের যারা উদ্যোক্তা বেশি কথা বলতেছিল তারা নাই। তারা কেউ কি কক্সবাজার না চিটাগং কোথায় গেছে, কারা কোথায় আছে, কি একটা ইয়ে হইল, অ্যাবসেন্স, ইনঅ্যাবসেন্সিয়ার মতো হইল। তাহলে একটা ধাক্কা খেলাম। থাকার কথা তো তাদের, এটা কি আপনার প্রথম ধাক্কা? হ্যাঁ, থাকার কথা তো তাদের আগে, হ্যাঁ হ্যাঁ, তারা নাই। তারপরে যখন সনদ স্বাক্ষর হইল, সেখানেও তারা নেই। সেখানেও তারা নাই। আচ্ছা, অন্যেরা তো সনদ স্বাক্ষর টাক্ষর করে গেল, যারা যারা এগুলো নিয়ে কথাবার্তা বলল, ওই আমাদের কি আলী রেজা না কি, আলী রিয়াজ স্যার, আলী রিয়াজের কারখানার থেকে কত কিছু প্রোডাক্ট হইল, বর্জ্য বাহির হইল। হ্যাঁ, একসময় আমরা ওই
কম্পিউটার প্রথম যখন আসলো সেই সময় গিগো একটা শব্দ ছিল, আচ্ছা যে কম্পিউটারটা কি বলা হতো যে এটা গিগো, GIGO, গার্বেজ ইন গার্বেজ আউট। আচ্ছা তো এই আলহি রিয়াজের গার্বেজ ইন গার্বেজ আউট থেকে যাই কিছু বেরোলো সেটার মধ্যে তারা নাই। স্বাক্ষর তারা কখন করলো? শেষ পর্যায়ে গিয়ে যমুনা না কোথায় গিয়ে পড়লো। তাহলে আরেকটা ধাক্কা খেলাম। সবার শেষে তারা করেছে। আচ্ছা, এরপরে যেটা ঘটলো, ভোটের মধ্যে এসে পাওয়ার জন্য জোট, আপনি পাওয়ার এবং পাওয়ার ক্ষমতা পাওয়ার জন্য তারা চলে গেল কোথায়? জামাতের পকেটে, সেখানে চলে গেল। তাহলে হিসাবটা কিসের ছিল? যে বৈষম্য বিরোধী স্প্রিট নিয়ে আসা হয়েছে, টকববে নূতন বাংলাদেশের কথা বলে আসা হইল, বৈষম্য বিরোধী নূতন কিছু হবে, সাম্য মানবতা কনস্টিটিউশনে যেগুলা মানা হয় না বলা হইল, সেটার থেকে তারা চলে গেল কোথায়? যারা এখনও বাংলাদেশে সেই ৭১-এর রাজাকার, আলবদর, আল শামস হিসাবে একটা গৃহীত পর্যায়ে আছে, যারা এখনও স্বীকার করে না যে ৭১-এ আমরা ভুল করেছি, বরং খালেদা জিয়ার মন্ত্রিসভায় যখন ছিল তারা একজোটের দল ছিল, তখন বলতো যে ৭১-এ আমরা ভুল করিনি। আবার তারা একসময় বলতো যে নারী নেতৃত্ব হারাম, কিন্তু এক নারী নেতৃত্ব তরফ থেকে কোন সময় এক ফোঁটা রহমত পড়বে সেই জন্য তারা ১০ হাত লম্বা জিব্বা বের করে তাদের সাথে থেকে আস্তে আস্তে উঠে যায়। ওই তাদের সাথে এরা সিটের জন্য চলে গেল। এখানে আমার খুব কষ্ট হয়েছে। মাত্র শুরুই তো টকবগে এরা এইবার একটা সিটও না পেলে কি হতো, এই কথা আমি প্রায় বলি। কোনো দরকার ছিল না তো, তারা তো যাত্রাতে আন্দোলন থেকে এসে ইউনুসের ফ্যাক্টরিতে মন্ত্রী হয়ে গেল ২-৩ জন। সেটাই, একটা না পেলে হতো, পরের বারটা আবার ট্রাই করতো, তারপরে না মন্ত্রী তো হয়েই গেছে, দেখলো তো। ওই যে একবার মন্ত্রিত্বে ঢুকে গেল, পাওয়ারের মজাটা টের পেয়ে গেল। এখন তাহলে কিসে পড়ে গেল? ওই যে নীতির কথা যেটা ছিল, সাম্যের কথা যেটা ছিল, মানবাধিকার যেটা ছিল, বৈষম্য বিরোধী যেটা ছিল, সেগুলো চলে গেল, সেগুলোকে হারাই গেল। তাহলে ১, ২, ৩ দাফে তো এই জন্য বললাম কাঁচাটা প্রপারলি গাইডেড না হইলে জি বয়সটা নষ্ট হয়। স্যার আর দুইটা কাঁচা বলে দিই, একটা হলো কাঁচা টাকা। আচ্ছা, কাঁচা টাকা যখন হাত দিয়ে নাড়াচাড়া হয়, এটাও যদি হেফাজত করতে না পারে তাড়াতাড়ি নষ্ট হয়। সেটা একটা তাহলে এই কাঁচা বয়সের সাথে ক্ষমতা এসে কিছু কাঁচা টাকার সংস্পর্শ বা দুইটা মিলে গেল, পাওয়ার অ্যান্ড মানি, দুইটাতে একজোট হয়ে আরেকটা ঝামেলা করলো। আর কাঁচা তরকারি তো তাড়াতাড়ি না রানলে শেষ হয়ে যায়। স্যার এবার একটু বলবেন যে আপনি আপনার জায়গাটায় যেখানে আপনি কাজ করেছেন চাকরি জীবনে, এনবিআর এর চেয়ারম্যান হিসেবে আপনি কাজ করেছেন, এই মুহূর্তে চলতি বছরের প্রথম ৮ মাসে প্রায় ৭১,০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি আছে। এখন বোধহয় ১ লাখ কোটি না কত বেড়ে গেছে, এই ৮ মাসের হিসাবটা আছে। তারপর আপনার দেশে ১,২৮,০০,০০০ লোক টিআইএনধারী, কিন্তু মানে ট্যাক্স বা রিটার্ন দিয়েছে ৪৬ লাখ মানুষ। তাহলে এত মানুষ এখনও ট্যাক্স দেয়নি। আপনি ওই জায়গাটা কাজ করেছেন, এই যে ট্যাক্স, কর বা রাজস্ব আদায়ে এই যে এটা চক্র, সেই জায়গাটাকে আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম, যেগুলো কেন হয় না, আদায়টা কেন হয় না? আর আদায় না করে যারা দেয় না তাদের তো শাস্তির আওতায় আনা যায় না, কিন্তু সরকারের বড় একটা আয়ের জায়গায়ও তো রাজস্ব আয়, ওটার উপর নির্ভর করে বাজেট তৈরি হয়। আরও অনেক আয় আছে, কিন্তু মূল জায়গা তো ওটা। তো ওই জায়গাটা এত গ্যাপ কেন? এটা দুইটা অংশ আছে, যে টোটাল টিআইএনধারী আর রিটার্ন জমা দেওয়ার মধ্যে যে বিস্তর ফারাক, এটার কারণ দুটো, একেবারে মুদ্রা দুটো কারণ আছে এই ফারাকটার। একটা কারণ হইল অনেকগুলো ফ্যাসিলিটিস পাওয়ার জন্য টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে, সেই জন্য সবাই টিআইএন নেয়, কিন্তু তার পেয়েবল ট্যাক্স হয় না, সেই জন্য ও রিটার্ন দেয় না। কিন্তু আইনের বিধান হইল টিআইএন থাকলে রিটার্ন দিতে হবে। হ্যাঁ, রিটার্ন দেয়া আর ট্যাক্স দেয়া এক কথা না। আচ্ছা, আপনি ট্যাক্স পেবল না হইলে
দিলাম না, অনেক ওই জিরো থাকবে, ট্যাক্স আসে, জি, ট্যাক্স দেয়া লাগে না, কিন্তু রিটার্নটা জমা দিতে হয়। হ্যাঁ, তো রিটার্ন জমা দেওয়াটাতে আমাদের এনবিআরের সক্ষমতা অভাব আছে। কেন আনতে পারছে না? যে ঠিক আছে এতগুলো টিআইএনধারী আছে, রিটার্ন জমা হইতেছে তা কম, অর্ধেকেরও কম বা অর্ধেকের কাছাকাছি, বাকিটা কেন আসে না? আমি এটা আদায় করব। কেন করতে পারছি না আমি বুঝি না। আমার কাছে এটা সহজ ব্যাপার, যে একটা নোটিশ, একটা বিজ্ঞপ্তি, একটা কিছু সিরিয়াসলি সার্ভ করলে, করতে চাইলে, যে যারা রিটার্নের কতজন টিআইএনডি আছে সেই খতিয়ান তো রাজস্ব বোর্ডের কাছে আছে, যে প্রত্যেকের উপর আইন মোতাবেক রিটার্ন জমা না দেওয়ার কারণে জরিমানা হবে। এইটা কি করা হয়? সিরিয়াসলি করে ফেললে হয়ে যাবে, আসবে। আপনার কাজ করে নিতে হয়, আদায় করতে হয়। যেখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা, ব্যক্তি শ্রেণীর করদাতার সময় কয়বার বাড়াইলো, এই যে আবার বাড়াইলো, মানে এখন তো সারা বছর দেওয়া যাবে এরকম একটা, সারা বছর দিচ্ছে। কেন দিচ্ছে? আপনার আয়কর আইন করলেন, আইন করলেন না আপনি, আয়কর আইনে কর দিবস করলেন 30শে নভেম্বর প্রত্যেক বছরের, এবং 30শে নভেম্বরের মধ্যে ব্যক্তি সিনার কয়েকটা এক্সেপশনাল কেস ছাড়া আছে, সেগুলো আইনের মধ্যে তারা 30শে নভেম্বরের মধ্যে দেবে। তাহলে একটা আইন করার পরেও আপনি কেন আইন মানছেন না? বারবার বাড়াচ্ছেন কেন? আপনি আইন মানছেন না কেন? রিল্যাক্সেশন দেওয়ার ট্যাক্স আদায় হয় না তো স্যার? না, আপনি এরকম না, না, আদায় হওয়ার প্রশ্ন না, আদায় হয় নাই, আপনি করতে পারেন, কিন্তু আইন যদি করেন, আইনটা মানেন, তাহলে মানুষ বুঝবে যে আইনটাকে মানতে হয়। আপনি আইন মানবেন না, বারবার ওই যে ব্যবসায়ীরা বললো, এবিসিআই বললো, এই বললো, ওই বললো, আপনি বলবেন, তাহলে আর মানুষের ভয় থাকে না, সম্মান করার স্তরটাও থাকে না। কখন আপনি রিল্যাক্সেশন দিতে পারেন সেটা ওই আইনের মধ্যে শেষে বলা আছে, অতিমারি, মহামারী, যুদ্ধাবস্থা, এরকম 4টা বিষয় বলা আছে। সরকার যদি এইরকম 4টা অবস্থার কোনোটা ঘোষণা করে, ডিক্লেয়ার করে যে এখন দেশ মহামারী আছে, তখন বোর্ডের অনুমোদন করে এটা একটু ডেট বাড়ে। সেটা তো সরকার এরকম কিছু ঘোষণা করে নাই, তাইলে বারবার কেমন সময় বাড়াচ্ছেন? এই সময় বাড়ানোটা হইল আইন অমান্য করা, আপনিই শিখিয়ে দিচ্ছেন। এটাতে মানুষের ভিতরে যে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সমীহ করা, ভয় করা, সেটা থাকে না। ইফ ইউ ডু নট রিমেন টু ইউর ওন পলিসি, স্ট্রিক্টলি অ্যাডহেয়ার টু ইট, তাহলে মানুষ কেন মানবে? আর করের বিষয়টা হইল এমন, আমাদের দেশ তো মানুষ সংস্কৃতির দিক থেকে, আর্থিক অবস্থার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে শিক্ষিত হয়ে বুঝে শুনে এমন পর্যায়ে নৈতিকতা সহ, ধর্মীয় সহ আসে নাই যে আমি আমার করটা যা হিসাবে দিয়ে দেব। অনেক রকমের ধারণা আছে, বলে আমি কর কেনে দেবো, আমার এই অসুবিধা দিতে চাইবে না। দিতে না চাইলে আপনাকে আদায় করতে হবে নিয়ম মাফিক। সে আদায় করার সক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে যা ঘটার তাই ঘটছে। এখন একটা হইল এই অংশ। দ্বিতীয় অংশ হইল আপনার বাজেট করার সময় যে টার্গেট আপনি দিয়েছেন, সে টার্গেট অ্যাচিভ করার বিষয়টা খতিয়ে দেখেছেন কিনা। যে আমি 6 লাখ কোটি টাকা ট্যাক্সের টার্গেট দিচ্ছি, কোন খাতে কতটুকু কীভাবে করব তা তো আপনি দিচ্ছেন না। আপনি খেয়াল করবেন, বহু আগে প্রথম দিকে বাজেটে যখন কর কমানো হইতো কোনো খাতে বাড়ানো হইতো, সে সময় এটার একটা এস্টিমেট দেওয়া হইতো যে এই খাতে এই % করে বাড়ানোর ফলে আমার টোটাল বাড়তি আসবে এত টাকা, আর এখানে এইটুক কমানোর ফলে আমার কমে যাবে এত, টোটাল বাড়তি কমতি মিলিয়ে আমার এই পজিশনটা এভাবে দাঁড়াবে। এখন সেটা বলে না, সেটা বলে না। আচ্ছা, বাকি জিনিস হইল টিম ওয়ার্কে সক্ষমতা আদায় করার ক্যাপাসিটিটা এনবিআরের, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হু ইজ ইন দ্য চেয়ার, তার গার্ডস কতটুকু আছে, পলিটিক্যাল ডাইমেনশনে সরকার কি চায়। কোনো এনবিআরের চেয়ারম্যানের মাথায় ঘাড়ে দুইটা মাথা নাই। সরকার যদি তাকে নিষেধ করে দেয়,
সে কিছু একটা করতে পারবে। রাজনৈতিক সদিচ্ছা কত প্রবল সেটার উপর নির্ভর করবে ট্যাক্সের কালেকশন। আচ্ছা আচ্ছা, কোনো ছাড় থাকবে না। জি। যেমন আমার সময় আমি এটা পেরেছি এই জন্য প্রথম তিন উদ্দিনের সরকার আমাকে বাধা দেয় নাই। প্রথম 7 মাসে তো আমি কাজ করতে পেরেছি, ফটাফট যে দে নাই সবগুলো বের করে ফেললাম। আর বের করতে যাই তো আপনি তার জবাব এক কথা কয়বার বললো, সবসময় এটা বলতে হয়। বের করতে যাই দেখা গেল আমার 12 বারের বাজেট দেওয়া ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেব থেকেও আমি অপ্রদর্শিত টাকা নিলাম SRO 98-এর আন্ডারে। সেটি হচ্ছে যে রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে শাহবাগ থানায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা আলোচনায় ফিরতে চাই। যে বিষয়ে বলছিলেন, এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করার একটা অভিযোগে, সেই অভিযোগে জিডি করতে এসেছিল। এর ফলে সেখানে যেহেতু তার অভিযোগটা ছিল ছাত্র শিবিরের কেউ করেছে, কটূক্তিটা ফেসবুকে পোস্ট দিয়েছে, তো সেই অভিযোগে এখন জিডিটা হয়েছে কিনা নিশ্চিত না, দেখা যাক। এই ইস্যুতে একটু কথা বলি আপনার সাথে। সেটি হচ্ছে যে ধরেন শাহবাগে শিবির, ছাত্রদল বা অন্যরা জড়ো হয়েছে, হাতাহাতি, সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, কিন্তু গত 2 দিন ধরে আমরা দেখলাম চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, মারামারি হয়েছে। গুপ্ত একটি শব্দকে কেন্দ্র করে, গুপ্ত শব্দটা লিখেছে বা গুপ্ত বলা হচ্ছে তাদেরকে, ছাত্র শিবিরকে। তারপরে পাবনার ঈশ্বরদী কলেজেও এমন ঘটনা ঘটেছে। এগুলো কেন ঘটছে? মানে গুপ্ত ইস্যুতে দেখলাম যে হঠাৎ করেই আবার রাজধানী বা রাজধানীর বাইরে গরম হয়ে উঠছে। ফলে এই যে ছাত্র রাজনীতি, সেটা কি আবার সংঘাতের দিকে যাচ্ছে? আপনার গুপ্ত সুপ্ত, এখন তো শাহবাগে যেটা ঘটলো এটা তো জীবন্ত হয়ে গেল, এটা তো আর গুপ্ত থাকে নাই। আচ্ছা, জি। পাওয়ার কে নেবে, যেহেতু সংসদীয় নির্বাচনটা হয়ে গেছে, এখন এক পক্ষ জামাত শিবির এবং জানাফা একদিকে আছে, আবার ইন্ট্রা এবং ইন্টার রাইভালরি থাকবে রাজনীতিতে। আচ্ছা, ইন্ট্রা যেটা, সেটা হইল নিজের অর্গানাইজেশনের ভিতরে নিজেদের মধ্যে একটা লড়াই হবে। যেমন তাদের 11 দলীয় জোট, 11 দলীয় মধ্যে জামাত আছে, জানাফা আছে, আরও নাম না জানা টানা কী কতগুলো আছে, ওগায়রা কেমন। তো তাদের মধ্যে কে প্রভাব বেশি বিস্তার করবে? দৃশ্যত স্বাভাবিকভাবে জামাত বেশি পাওয়ারে আছে, দৃশ্যত স্বাভাবিকভাবে জামাতের ক্যাডার যেটা শিবির, ছাত্র শিবির, আগের ইসলামী ছাত্র সংঘ, তারা পাওয়ার বেশি, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আসছে। তো এখন জানাফা তাদের সেখানে গিয়ে তাদের একটা আধিপত্য, কর্তৃত্ব নতুন দল হিসেবে পাওয়ার চেষ্টা করবে। সেই জন্য নিজেদের ভিতরে এরকম একটা আবার ভিতরের লড়াই চলবে, কে কাকে ল্যাং মেরে কতটুকু আসতে চায়। যে জন্য একটা খবর বেরোলো না, যেটুক দেখলাম যে জানাফা দাওয়াত দিল যাদের খুনের অভিযোগ নাই এরকম কিছু, তেমন ছাত্রলীগ বা অন্যরা যদি তাদের দলে যারা দোষী না তারা যেন এনসিপিতে যোগ দেয়, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এমনটা তারা। এরকম দাওয়াতটা কেন আসতেছে? কেন আসতেছে? এই জন্য নিজের দল ভারী করতে হবে। জামাতের তো শিবির আছে, এদের যেটা ছাত্র সংগঠন করলো সেটা তো এত বড় হয় নাই, তো ওদেরকে সহ আনতে পারলে দুটো লাভ। একটা হলো নিজের দল ভারী হইল, দ্বিতীয়টা হইল আওয়ামী সিম্পেথিটা আবার এরা নিজের দিকে পাইল, যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে এরা করছে। ইন্ট্রা লড়াই এটা চলবে। আরেকটা হলো ইন্টার, আন্তদলীয়, পার্টি। এটা তো হইল অন্তদলীয়, পার্টি, নিজের জোটের মধ্যে। এবার সেই আন্তটা হইল এখন জামাতের সমর্থক শিবির বা যাদের সমর্থক ছাত্রদল। এখন তারা 2 দলের সমর্থকদের লড়াইটা হইল। একটা ইস্যুতে আসলো যে প্রধানমন্ত্রীর মেয়েকে কটূক্তি করা, ফেসবুক সত্য মিথ্যা তো জানি না, যেটুকু আপনারা বলছেন এটা যাচাই করা তো এখন কোনো ব্যাপার নয়। প্রযুক্তির যুগে কে কখন কিভাবে কটূক্তি করেছে এবং ফেসবুকে যেটা করেছে সেটা তো খুঁজে বের করা খুব কঠিন না হলে বের করলে তো বেরোবে। বের হওয়ার আগ পর্যন্ত তো এখানে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। অলরেডি। কেন হচ্ছে? সার্ভাইভাল কাজ থাকবে।
আলটিমেটলি 5 বছর তো বাজাদের নিয়ম মাফিক সরকারে থাকার কথা, নর্মালি নিয়মে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজাদ, বিএনপি, আচ্ছা। বাজাদের 5 বছর তো থাকার কথা। জি। তো এখন 5 বছরের মধ্যে মূলত খেয়াল রাখেন ওই দুইটা কিন্তু এক দল। আমি সবসময় বলি বাজাদ আর বাজাই, আচ্ছা, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল দল। এরা তো এক, বহু বছর একসাথে ঘর সংসার করেছে। এখন তো এক না, এখন তো আলাদা। এটা আপোষের মধ্যে বিরোধী দল, আলাদা এরকম দেখাইতে হয়। এখন কি আপোষের মধ্যে বিরোধী দল? এটা আপোষের বিরোধী দল নাকি? আসলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার পর তো আর ভোট ইনক্লুসিভ হয় নাই, ফেয়ার হয় নাই। জি। আপনি বড় দলকে বাদ দিলে, শক্তিশালী পার্টি অপোনেন্ট বাদ দিয়ে দিলে যাকে বলবেন, সেটা তো হয় নাই। তো এটা আপোষের মধ্যে একটা সংসদীয়। এক সময় আমরা দেখলাম না শেখ হাসিনা জাফাকে নিয়ে নিজেদের করলেন, এবং জাফাকে উঠাইলে এমন হইল পরে দেখা যায় রোশন ফিয়াজ তারা ওই দেশের নেতা হয়ে যায়। হ্যাঁ, কি করবেন? সময় যেটা ঘটে আর কি। তো এখন এখানে টেকনিক্যালি তাওয়া গরম থাকলে কে রুটি আগে সেঁকবে? যদি একজন তাওয়াটা গরম করে ফট করে আরেকজন যদি রুটি সেঁকে নিতে পারে তার লাভ বেশি। আগে যে রুটিটা সেঁকে নেবে। হ্যাঁ, কারণ রুটি তো আলটিমেট গোল তো রুটি শেখা। হ্যাঁ। তো তাওয়াকে গরম করতেছে, রুটি সেঁকে নিয়ে যাচ্ছে কে? রাজনীতির কূটকৌশলে ম্যাকিয়াবিলি সবাই হতে চাইবে, সার্ভাইভার অফ দ্য ফিটেস্ট, চলে বলে কলে কৌশলে টিকে থাকতে মাসেলে চেষ্টা করবে। মানিতে যে টিকে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল সোয়েল দ্যাট এন্ড সোয়েল, যেভাবে হোক এসে গেলে হলো। কেমন? সব ভালো যার শেষ ভালো তার। সেই টেকনিকে এখন ছাত্র অঙ্গনটা দখলের জন্য দুই পক্ষ একটা চেষ্টা করবে। মাঝখানে শিবির এবং ছাত্র দল এরা তো একটা আগের থেকে শক্তি নিয়ে আসে, আর জানাবার নতুন ছাত্র একটা গ্রুপ তৈরি হচ্ছে, চেষ্টা করছে। তারা সেটা আনার জন্য এদেরকে দাওয়াত দিচ্ছে যে নিয়ে আসে কাকে আনতে পারে, ছাত্রলীগ যা আছে আনতে চায় আর কি। তো এইগুলো পোলারাইজেশনটা হবে, হয়ে টিকে থাকবে কে দেখা যাবে। আবিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে কথা বলার জন্য। অনেক কথা আপনার সাথে হলো, আগামীতে নিশ্চয়ই আমরা আরও কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।